দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এসডিজি বাস্তবায়নে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা জরুরি। এজন্য ন্যায্য কর ব্যবস্থা, আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, উদ্ভাবনী অর্থায়ন, বৈশ্বিক ঋণ কাঠামো সংস্কার, স্বচ্ছতা ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার শীর্ষক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বের বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও বলেন, সেভিল প্রতিশ্রুতি আমাদের দিক নির্দেশনা দিয়েছে। এখন প্রয়োজন মর্যাদা, ভাগাভাগি, সমৃদ্ধি ও সহনশীলতার অর্থনীতি গড়ে তোলা, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। বুধবার সারাদিনে অন্যান্য কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন। এছাড়া আলাদা একটি সাইডলাইন ইভেন্টে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে তাদের সাক্ষাৎ হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট হবে বলে ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নৈশভোজে ট্রাম্প ছাড়াও ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ বেশ কয়েকজন বিশ্বনেতার সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আগামী নির্বাচন, গণতন্ত্রের পথে উত্তরণ, এই এবং নানা রকমের রিফর্মের যে কাজগুলো করছে সেই কাজগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়। ডোনাল্ড ট্রাম্প জানতে চান নির্বাচন বিষয়ে এবং সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই বিষয়টিও প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশে চলমান বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আন্তর্জাতিক দাতা সংস্থাকে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সহায়তা চেয়েছেন তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্ট। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করল বাংলাদেশ, যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনূস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে, একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে জোরদার বিষয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনূস। ফলে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফরটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেন, শেখ আব্দুল আজিজের ইন্তেকালের মধ্য দিয়ে এক আলেম এবং ইসলামী চিন্তার দিক নির্দেশকে হারালো মুসলিম উম্মাহ। বলেন, ইসলামের খেদমতে তার গবেষণা এবং জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতায় ইসলামী বিশ্ব গভীরভাবে অনুভব করবে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ৫ দশকেও বিশ্ববাজারে পোশাক ছাড়া অন্য পণ্যের রফতানিতে আধিপত্য তৈরি হয়নি। বিষয়টি বেশ হতাশাজনক। সকালে বীজ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এ সময় গবেষক ও উদ্যোক্তারা এলডিসি উত্তরণের আগে অর্থনীতিকে আরও সচল করার তাগিদ দেন। তৃতীয় দফা আলোচনার পর মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করে যুক্তরাষ্ট্র। তবে এই হার কমপক্ষে ১৫% করা না গেলে বাণিজ্যের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান BIISS বীজ। We would have to have a timeline with a roadmap. বক্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি, বিমান, গম, তুলা সহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হবে বলেও মনে করেন তারা। So then we can see that there are some products মার্কিন বাজারে রফতানি পণ্য প্রবেশ করাতে বর্তমানে ২০% পাল্টা শুল্ক কার্যকর আছে। এতে ব্যবসার খরচ বেড়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাণিজ্য বাড়াতে তা আরও ১৫% নিয়ে আসা প্রয়োজন। সেমিনারে জানানো হয়, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টায় আছে সরকার। ২০২৬ সালে এলডিসি উত্তরণের আগেই অর্থনীতিকে আরও সচল করার কাজ চলছে। ২০২৬ সালে এলডিসি উত্তরণের কথা রয়েছে। এর আগেই অর্থনৈতিক পরিস্থিতির আরও উন্নতি করে ফেলতে হবে, তা না হলে কঠিন সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। ভালোভাবে বাণিজ্য সমঝোতা করার ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে। গেল ৫০ বছরে গার্মেন্টস ছাড়া অন্য কোনো পণ্যে রপ্তানিতে তেমন বৈচিত্র্য দেখা যায়নি। এর জন্য নিজেদের ব্যর্থতা রয়েছে। আলোচকরা জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে শুরু হতে যাচ্ছে সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫। এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে রোববার জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হবে এই এক্সপো। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবেন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। জানানো হয়, এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশ ছাড়া আরও 16টি দেশের প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করবেন। ওমানে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। রাজধানী মাসকাটের হামিরিয়া হাবিব সোলাইমান মসজিদের মুসল্লিদের সৌজন্যে মাহফিলের আয়োজন করা হয়। যৌথভাবে এই আয়োজন করেন মোহাম্মদ নাসের, দিদারুল আলম, মোহাম্মদ রাশেদ, তৌহিদুল আলম, মোহাম্মদ জাফর, মোহাম্মদ মুর্শেদ ও মোহাম্মদ সানি।
ওমানের আইনের প্রতি সম্মান জানিয়ে গণজমায়েত পরিহার করে মসজিদে আগত মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করেন তারা। আয়োজকরা বলেন, সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়। চীনে জাতিসংঘের পর্যটন ফোরাম অনুষ্ঠিত হয়েছে। টেকসই এবং স্মার্ট পর্যটন বাস্তুতন্ত্রের জন্য একটি নতুন সীমানা তৈরি করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংসির গুইলিন শহরে আয়োজিত হয় ফোরাম অন ট্যুরিজম ট্রেন্ডস অ্যান্ড আউটলুক শীর্ষকে অনুষ্ঠান। যৌথভাবে এ আয়োজন করে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় এশিয়া ভ্রমণ সমিতি। ফোরামের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ব পর্যটন ব্যারোমিটারের উদ্বোধন। আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি প্রতিনিধিরা গুইলিনের সাংস্কৃতিক ও প্রাকৃতিক বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। আয়োজিত এই ফোরামে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সিঙ্গাপুর সহ 20টিরও বেশি দেশের পর্যটন বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও নেতারা অংশ নেন। যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময়ের আয়োজন করে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত। সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সাকিব হুসাইন, সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ ও ট্রেজারার জাহাঙ্গীর হোসেন। কাউন্সিলের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ কদর উদ্দিন, আব্দুর রহিম বেগ, আব্দুল কাহার সালাম ও শেখ ইস্তাফ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। বিমানের টিকিটের দাম ও নো ভিসা ফি কমানো সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে হয় আলোচনা। বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংগঠনের সকল দাবির সাথে একাত্ম জানিয়ে জনমত গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। আপনার হলিডের সময়ে কিন্তু বাংলাদেশ যেতে চায় না, কারণ এত বিরাট বাড়া। আর অনেকে আছে এই দেশে যারা ব্রিটিশ সিটিজেন মেয়েরা, ছেলেমেয়েরা যারা আছে, তারা কিন্তু এই যে ঢাকা হয়ে যেতে তাদের একটু কষ্ট হয়, তারা চায় ডাইরেক্ট ফ্লাইট। তো ডাইরেক্ট ফ্লাইটে তারা অ্যাফোর্ড করতে পারতেছে না। তো আমরা মনে করি এটা উচিত হলো সিলেটে বিমানের ভাড়াটা কমানো এবং আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গভাবে এবং অন্যান্য এয়ারলাইন্সগুলোকে নামার সুযোগ করে দেওয়া। যুক্তরাজ্যের চট্টগ্রামের রাউজান ফটিকছড়ির বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আবেগ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাজধানী লন্ডনের এক রেস্তোরাঁয় আয়োজিত হয় এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিগত সরকারের নানা স্বৈরাচারমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী নির্বাচনে সকলকে ঘরে ঘরে গিয়ে বিএনপির জন্য ভোট চাওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভা পরিচালনা করেন লন্ডনের জনপ্রিয় টিভি 24 বাংলার চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান। আরও বক্তব্য রাখেন IONTVর ভাইস চেয়ারম্যান সুজন বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে রাউজান ফটিকছড়ি ছাড়াও চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইতালিতে মাদারীপুরের যুবক সাগর বালা অভির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার নিহতের পরিবারকে এই তথ্য জানায় অভির মামাতো ভাই ও ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার। নিহতের পরিবার জানায় 2 বছর ধরে ইতালির পিরুগিয়া শহরের স্পেলোটাতে এলাকায় বসবাস ও সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন অভি। হঠাৎ ইতালির আশ্রয় কেন্দ্র থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের কয়েকদিন পর মঙ্গলবার একটি কালো ব্যাগ থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির পুলিশ বাহিনী। এ সময় মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেল উদ্ধার করা হয়। ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের বরাতে নিহতের স্বজনরা জানায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ইতালির পুলিশ অভির নিখোঁজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তারা। এ ঘটনায় মাদারীপুরে অভির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে ছেলের মরদেহ ফিরিয়ে আনা সহ এ হত্যার বিচার দাবি করেছেন নিহতের পরিবার।
এশিয়া কাপের খবর, বাংলাদেশকে 41 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত। ফাইনালে যাওয়ার মিশনে ভারতে দেয়া 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 127 রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। এই জয় ফাইনাল নিশ্চিত করল ভারত, আর এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার। দুবাইয়ে অভিষেক শর্মার ব্যাটিংয়ের জবাবে ঝড় তুলেছিলেন সাইফ হাসানও, তবে সেই নিঃসঙ্গ লড়াইয়ে ভারতের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ। টাইগারদের হারিয়ে এশিয়া কাপের 11তম ফাইনালে মেন ইন ব্লুরা। লক্ষ্য ছিল 169 রানের, 4 রানের মাথায় তানজিদ ফিরলেন বুমরার শিকার হয়ে। এরপর 42 রানের জুটি সাইফ ইমনের, 21 রান করে কুলদীপের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দেন ইমন। এরপর এক সাইফ ছাড়া ব্যর্থতার বৃত্তে হৃদয়, শামীম, জাকের, সাইফুদ্দিনরা। এক প্রান্তে যখন উইকেটের মিছিল, অন্য প্রান্তে তখন সাইফের ব্যাক টু ব্যাক 50। শেষ দিকে রিশাদ তানজিমরাও পড়ে যান কুলদীপের ঘূর্ণিতে। 69 রান করে বুমরার বলে আকসারের হাতে বাউন্ডারিতে সাইফ ধরা পড়লে বাংলাদেশের ভাগ্যে জোটে শুধুই পরাজয়। মাত্র 3 রানে প্রথম ওভার শুরুর পর ইনিংসের তৃতীয় ওভারে অভিষেক শর্মাকে ফেরানোর সুযোগ তৈরি করেন তানজিম সাকিব। জাকের আলী ক্যাচ ফেলে দিলে ব্যক্তিগত 7 রানের মাথায় জীবন পান অভিষেক। রিশাদের বলে 29 রান করে শুভমান গিল আর 2 করে শিভাম দুবে ফিরলেও আবারও দানবীয় রূপে অভিষেক খেলেন 37 বলে 75 রানের ইনিংস। সুরিয়া আর তিলক ভার্মাকে 5-এর গন্ডিতে আটকে দেন মুস্তাফিজ ও তানজিম। শেষ দিকে আকসারকে নিয়ে 39 রানে জুটি করেন হার্দিক। টাইগার বোলারদের দারুণ কামব্যাকে 170-এর নিচে আটকে যায় টিম ইন্ডিয়া, তবে সেই রানও টপকাতে পারেনি বাংলাদেশ। দুবাইয়ের এই রাতটা হতাশ করেছে বাংলাদেশি সমর্থকদের, তবে সম্ভাবনা এখনো টিকে আছে। 11 বারের মতো এশিয়া কাপ আসরের ফাইনালে টিম ইন্ডিয়া বিদায় করেছে তারা লঙ্কানদের, তবে সেই মঞ্চে বাংলাদেশেরও সুযোগ থাকছে যাওয়ার, আর তার জন্য বৃহস্পতিবার রাতে করতে হবে পাকিস্তান বধ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। ওয়ানডে বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরে ম্যাচ বাই ম্যাচ জয়ের পরিকল্পনা টাইগ্রেসদের, তবে প্রস্তুতি ম্যাচের আক্ষেপ নিয়ে এই বিশ্বকাপ খেলতে গেল মারুফা জ্যোতিরা। আগামী 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। 2 অক্টোবর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানের জ্যোতি দল। এছাড়াও টুর্নামেন্টের কোয়ালিফায়ার পর্বে মোট 7টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথম 3 ম্যাচ শ্রীলঙ্কাতে এবং শেষ 4 ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।